বাসর রাতে মুস্কানের কোলে 6 মাসের একটি ছোট্ট বাচ্চাকে তুলে দিল তার সদ্য বিবাহিত স্বামী আরিফ। অতঃপর কঠিন স্বরে বলে উঠল, আপনাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র যাতে করে আপনি এই বাচ্চাটা দায়িত্ব নিতে পারেন। আমার কাছ থেকে বেশি কিছু আর আশা করবেন না কখনো। আমাদের মধ্যে কোনো স্বাভাবিক দম্পতির মতন সম্পর্ক কোনোদিনই হবে না। মুস্কান হতবাক হয়ে তাকিয়ে রইল আরিফের দিকে। তার মনের মাঝে তিক্ত অনুভূতি খেলে যেতে লাগলো। মুস্কান বরাবরই স্পষ্টভাষী মেয়ে, অন্যায়ের প্রতিবাদ করতেও কখনো পিছপা হয় না সে। আরিফের কথার প্রতিবাদে তাই সে বলে উঠল, আপনি কি বলছেন এসব? আপনার সাথে বিয়ে হয়েছে আমার, আমি এখন আপনার স্ত্রী। আপনি এভাবে বলতে পারেন না আমায়। এই বিয়েটা আমি নিজ ইচ্ছায় করিনি বুঝছেন। আর আপনি এত বড় গলায় কথা কেন বলছেন? আপনার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমি যদি আজ আপনাকে বিয়েটা না করতাম তাহলে তো আপনার বাবা মা ঠিক করা ওই থুরথুর পুরোকে আপনাকে বিয়ে করতে হতো। মুস্কানের রাগ এমনিতেই বেশি। আরিফের কথা শুনে তার ভীষণ রাগ হতে লাগলো। মুস্কান দাঁতে দাঁত চেপে বলল, এমনভাবে বলছেন যেন বিয়ে করে উদ্ধার করে দিয়েছেন আমার। আপনি বিয়ে না করলে আমি বোধহয় মরে যেতাম। শুনুন, আমার অন্য প্ল্যানিং আগে থেকে রেডি ছিল। নিতান্তই আমি ম্যাডামের কথা ফেলতে পারিনি তাই। মুস্কান এত জোরে কথা বলছিল যে তার কোলে থাকা বাচ্চাটার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে ডুকরে কেঁদে ওঠে। আরিফ তড়িঘড়ি করে মুস্কানের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে তুলে নেয়। তবুও তার কান্না থামে না। বাচ্চাটার কান্না থামানোর জন্য তাকে নিয়ে ব্যালকনির দিকে যেতে থাকে আরিফ। যেতে যেতে মুস্কানের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, দিলেন তো আমার অ্যাঞ্জেলকে কাটিয়ে। মুস্কান ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়েই রইল। এরই মধ্যে হতদন্ত হয়ে ছুটতে ছুটতে তাদের রুমে চলে আসলো আতিকা চৌধুরী, আরিফের মা। আতিকা চৌধুরী রুমে এসেই মুস্কানের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে মুস্কান, সব কিছু ঠিক আছে তো? কান্নার আওয়াজ শুনলাম, রুহি কি জেগে গেছে? মুস্কান শুকনো মুখে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, আপনার ছেলে আপনার নাতনি রুহিকে নিয়ে বেলকনির দিকে গেছে। মুস্কানের মুখের দিকে তাকিয়ে আতিকা চৌধুরী বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা তো হয়েইছে। তাই তিনি মুস্কানকে শুধালেন, তোমাকে এরকম লাগছে কেন? আরিফের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? মুস্কান কোনো কথা লুকিয়ে রাখার মতো মেয়ে নয়। তাই সে আতিকা চৌধুরীর সামনে সব কথা বলতে লাগলো। আপনার ছেলে আমায় বলেছিল আমাকে শুধু রুহির দেখাশোনার জন্য বিয়ে করেছে। আমি যেন ওনার থেকে আর বেশি কিছু আশা না করি। তুমি তো জানোই আরিফের ব্যাপারটা। রুহি হলো আমার মেয়ে সুহানির সন্তান। 2 মাস আগে আমার মেয়েটা। কথা বলতে বলতে কেঁদেই দিলেন আতিকা চৌধুরী। তাকে কাঁদতে দেখে মুস্কানেরও বেশ খারাপ লাগলো। মুস্কান আতিকা চৌধুরীর সামনে এসে তার চোখের জল মুছে দিয়ে বলল, আপনি কাঁদবেন না ম্যাডাম, আমি সবটাই জানি। আপনার মেয়ে একটা দুর্ঘটনায় মারা গেছে, আর আপনার মেয়ের নিষ্ঠুর স্বামী আপনার মেয়ের মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় বউ ঘুরে তুলেছে। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পর ছোট্ট বাচ্চাটার প্রতিও অযত্ন করছে। তাই আপনার ছেলে গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসেছে। আতিকা চৌধুরী আফসোসের সুরে বললেন, সবই তো তুমি জানো মুস্কান, তাই আরিফের মনের অবস্থাও বুঝতে পারছো। ম্যাডাম, আপনি কেন আপনার ওই রাগী নাকুচো ছেলের সাথে আমার বিয়ে দিলেন বলুন তো? কি করতাম বলো? তোমার মতন এত মেধাবী সম্ভাবনাময় একটা মেয়ের ভবিষ্যৎ তো আমি নষ্ট হতে দিতে পারতাম না। আমাদের কলেজের অন্যতম মেধাবী ছাত্রী তুমি। যখন আমি জানতে পারি তোমার সৎ বাবা টাকার লোভে এক বৃদ্ধ ব্যক্তির সাথে তোমার বিয়ে ঠিক করেছে, তখন জানো আমার বুকটা ছেদ করে উঠেছিল। তখন আমি আরিফকে সাথে নিয়ে ছুটে যাই ওখানে, আর গিয়ে বিয়েটা থামানোর কোনো উপায় ভাবি। তুমি তো দেখেছই বিয়ে বাড়িতে উপস্থিত সবাই কিভাবে চড়াও হয়েছিল আমাদের উপর। যখন আমি বিয়েটা বন্ধ করতে চেয়েছি তখন সবাই বলেছে কিভাবে আমি বিয়েটা ভাঙতে পারি। আর তোমার সৎ বাবাও তো এই বৃদ্ধ লোকটার সাথে তোমার বিয়ে দিতে বদ্ধপরিকর ছিল। বিয়েটা না হলে যে উনি তোমার দায়িত্ব আর নেবেন না এটাও বলেছিল। আমি সেই সময় তোমাকে নিজের সাথে নিয়ে আসতে চাই। তখন অনেকেই অনেক কথা বলে যে আমি কোন পরিচয়ে তোমাকে নিয়ে আসব। তাছাড়া আমার বাড়িতে একটা জোয়ান ছেলেও আছে।
সে সময় আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আরিফকে বলি তোমাকে বিয়ে করার কথা। আরিফ তো প্রথমে রাজি হচ্ছিল না। আমি তখন ওকে বলি রুহির জন্য তো একটা মায়ের মতন কাউকে দরকার। যতই আমি বা আরিফ ওকে দেখে রাখি না কেন, ওকে দেখে রাখার জন্য মায়ের মতন কাউকে তো দরকার। তখন গিয়ে ও রাজি হয়। দীর্ঘশ্বাস ফেলে মুস্কান। এসব কোনো কিছুই তার অজানা নয়, সবই সে জানে। তবুও আরিফের ব্যবহার তাকে মন থেকে শান্তি দিচ্ছে না। আতিকা চৌধুরী মুস্কানকে পুনরায় শুধলো। আচ্ছা, তোমার মা কি কিছু বলেনি তোমার সৎ বাবাকে? উনি কিভাবে এরকম একজন বৃদ্ধর সাথে তোমার বিয়ে ঠিক করলো? মুস্কান বিদ্যুতাপক হেসে বলল, মা তোমার সেদিনই পর হয়ে গেছিল, যেদিন তার দ্বিতীয় বিয়ে হয়। আমার সৎ বাবার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলানোই তার কাজ। উনি তো আমাকে এটাও বোঝাতো যে আমার সৎ বাবা আমার দায়িত্ব নিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে। আতিকা চৌধুরী ভীষণ কষ্ট লাগলো মেয়েটির কথা ভেবে। সত্যি মেয়েটা খুব হতভাগ্য, অথচ এই মেয়েই অনেক প্রতিভাবান। পড়াশোনা যেমন ভালো তেমনই ভালো গানের গলা। তাছাড়া এই মেয়েটি প্রতিবাদী ও স্পষ্টবাদী মনোভাব আতিকা চৌধুরীকে মুক্ত করে। তাই তো তার মনে মেয়েটির জন্য অন্যরকম স্থান রয়েছে। মুস্কান মনে মনে কিছু চিন্তা করছিল। চিন্তা শেষে আতিকা চৌধুরীকে শুধলো। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে এমন কেন? বিয়ে করার পরও কেন উনি আমায় মানবেন না বলছেন? আমাকে নিয়ে ওনার কী সমস্যা? আতিকা চৌধুরী উদাস হয়ে বললেন, তোমাকে নিয়ে ওর কোনো সমস্যা নেই মুস্কান। আসলে ও বিয়ে সম্পর্কে বিশ্বাসই হারিয়ে ফেলেছে। মানে? আমার আর ওর বাবার প্রেমের বিয়ে ছিল, কিন্তু আমাদের সংসার জীবনটা মসৃণ ছিল না। ছোটবেলা থেকে আরিফ আমাদের দুজনকে শুধু ঝগড়া করতেই দেখেছে। আর তারপর তো আরিফের বাবা আমাকে তালাক দিতে নতুন করে সংসার পাতলো। আর আমার মেয়ে সুহানি, সেও তো ভালোবেসে বিয়ে করেছিল, অথচ বিয়ের পর তার সংসারে কোনো শান্তি ছিল না। আরিফকে যেই বিষয়টা সবচেয়ে বেশি আঘাত দেয় সেটা হলো সুহানের মৃত্যু। মাস পেরোতে না পেরোতে তার স্বামীর তৃতীয় বিয়ে। এসবের জন্য আরিফের বিয়ে, ভালোবাসা এসবের ওপর নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। মুস্কান এতক্ষণ ধরে মনোযোগী শ্রোতার মতো আতিকা চৌধুরীর সব কথা শুনল। আতিকা চৌধুরী মুস্কানের মাথায় হাত বুলিয়ে বললেন, তবে চিন্তা করো না, দেখবে একসময় তোমাদের দুইজনের মিল মহাব্বত ঠিকই হবে। তোমাদের দুই হৃদয়ের সন্ধি হবেই। মুস্কান ব্যালকনির দিকে তাকিয়ে দেখল আরিফকে, অতঃপর বলে উঠল, কিন্তু আমি কখনোই ওনাকে জোর করব না ম্যাডাম। উনি যদি কখনো আমায় মন থেকে মেনে নেন তো ঠিক আছে, না মেনে নিলেও সমস্যা নেই। আপনি শুধু আমাকে পড়াশোনা চালিয়ে যেতে দিন। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, একজন ডাক্তার হতে চাই। অবশ্যই তুমি যত দূর চাও পড়তে পারো, আমার কোনো সমস্যা নেই। আরিফও দ্বিমত করবে না। মুস্কান স্বস্তি পায়। মুস্কান বাসর ঘরে বসে বসে গান্ডে পিণ্ডে গিলেই চলেছে। ব্যালকনিতে রুহিকে ঘুম পাড়াতে ব্যস্ত আরিফ মুস্কানকে এমন রাক্ষসের মতো গিলতে দেখে চোখ বড় বড় করে তাকালো। মুস্কানের সেদিকে কোনো হাপিত্যেশ নেই। একটু আগেই আতিকা চৌধুরী তাকে এক থালা ভর্তি করে বিরিয়ানি, মটন, চিকেন, কাবাব দিয়ে গেছে। বিয়ে করবে না বলে আমরণ অনশনে বসেছিলেন বেচারি মেয়েটা, তাই পেটে সুচোয় ডন বৈঠক মারছিল। খাবার পেতেই তারা যেন দলবল পাকিয়ে বলে ওঠে, যা মুস্কান যা, ঝাঁপিয়ে পড়োই খাবারের উপর। আরিফ মুস্কানকে এমন বিধ্বস্তভাবে খেতে দেখে ভ্রু কুঁচকে বলে, আম্মু এ কোন বকরা খুশির সঙ্গে বিয়ে দিল? এ তো ফেসবুকের ফুড ব্লগার থেকে কম নয়। মুস্কান খেতে খেতে বারংবার তৃপ্তির ঢেকু তুলতে থাকে। আতিকা চৌধুরী তাকে খাবার খেতে দিয়েই নিচে চলে গেছেন, তাই মুস্কান এত নিশ্চিন্তে নিজের মতো খেতে পারছে। কিন্তু সে তো আর জানতো না যে আরিফ তার সব কীর্তি দেখছে।
খাবার শেষ করে জোরে শব্দ করে একটা ঢেকুর তুলল মুস্কান, যার শব্দে পুরো ঘরটাই যেন কেঁপে উঠল। আরিফ দাঁতের দাঁত চেপে বলে উঠল। অসহ্য মেয়ে কোথাকার। মুস্কান খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। বিছানায় গুটিয়ে শুয়ে পড়তে যাবে এমন সময় আরিফ এসে তিরিখি মেজাজ নিয়ে বলল। এই ফটিকাল, আপনি আমার বিছানায় শুতে যাচ্ছেন কেন? মুস্কান হাতের বালিশটা শক্ত করে চেপে ধরে বলল। এই রুমে তো আর কোনো বিছানা নেই, তো এই বিছানা না আসলে আমি কোথায় শোবো? আপনার মাথায়? জানি না আমি, কিন্তু আমার বিছানা আমি কারোর সঙ্গে ভাগে করব না। কথা শেষ। আরিফের কথা শুনে মুস্কান এবার বালিশটা ছুঁড়ে মারতে চাইল তার পানে, কিন্তু তার কোলে শুয়ে থাকা সদ্য ঘুমোনো রুহির মায়াবী মুখের দিকে তাকিয়ে থেমে গেল আরিফ। বালিশ ছুঁড়ে মারবার বদলে চোখের গরম দৃষ্টি নিক্ষেপ করে বলে। শুনুন মিস্টার বদরাগী, আপনি এমন করতে পারেন না। আইনত এবং ধর্মীয় মতে এখন আমি আপনার স্ত্রী, তাই আপনার বিছানার উপর আমারও অধিকার রয়েছে। নট অ্যাট অল। আমার জিনিসে আমি কারোর অধিকার সহ্য করব না। আরিফের তেরামো দেখে রাগে মুস্কানের কান দিয়ে যেন অগ্নিবর্ষণ হতে লাগলো। মুস্কান কোমরের শাড়ির আঁচল শক্ত করে পেঁচিয়ে নিল, অতপর আরিফের বিছানায় গা এলিয়ে দিয়ে বলল। এই যে আমি শুয়ে পড়লাম আপনার বিছানায়, পারলে আমায় তুলে দেখান। আরিফের মাথায় যেন জেদ চেপে বসলো। বরাবরই জেদি আর ঘাড়তেরা স্বভাবের জন্য স্কুল, কলেজ, এমনকি বর্তমানে ইউনিভার্সিটিতে বেশ বদনাম তার। আরিফ নিজের জেদ দেখানোর জন্য প্রথমে রুহিকে আলতো করে দোলনার মধ্যে শুয়ে দিল, যত্ন সহকারে তার শরীরে টেনে দিল কাঁথা। অতপর মুস্কানের হাত ধরে তাকে টানতে লাগলো। মুস্কানও বিছানা শক্ত করে খামচে ধরে রাখলো। তাদের মধ্যে যেন কবাডি কবাডি খেলা শুরু হয়ে গিয়েছে। মুস্কান একটু গোলগাল চেহারা ও ভারী স্বাস্থ্য অধিকারী, বলা বাহুল্য ভোজন রসিক হওয়ার কারণে তার এই দশা। যদিও ইদানিং ডায়েট করে বেশ খানিকটা ওজন কমিয়েছে, তবুও তার শরীরের ভার খুব একটা কমেনি। বিপরীত দিকে আরিফ হ্যাংলা পাতলা চেহারার অধিকারী। 20 বছর বয়সী মুস্কানের দৈহিক আকারের সাথে তুলনা করলে বছর 22-এর আরিফ বলতে গেলে কিছুই না। একে তো তালপাতা সিপাই, তার উপর শারীরিক কসরত না করার কিছুতেই মুস্কানের সাথে পেরে ওঠে না আরিফ। মুস্কানকে টেনে তুলতে গিয়ে প্রায় নাস্তানাবোধ অবস্থা তার। শেষে ক্লান্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তাতেই মুস্কানের মুখে বিজয়ীর হাসি ফুটে ওঠে, যা এমনিতেই যথেষ্ট ছিল আরিফকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তার ওপর আবার মুস্কান আরিফকে টিটকিরি করে বলে। কি হলো মিস্টার বদরাগী, আপনার হাওয়া কি ফুটুস হয়ে গেল? আরিফ দ্বিগুণ তেজ নিয়ে উঠে দাঁড়ায়। তেজি সিংহের মতো এগিয়ে গিয়ে মুস্কানের হাত ধরে সর্বশক্তি দিয়ে টান মারে। মুস্কানও ছিটকে আরিফের কোলে চলে আসে। অতঃপর দুজনেই তাল সামলাতে না পেরে একসাথে বিছানার মধ্যে পড়ে যায়। চারদিকে বেশ একটা রোমান্টিক মৌসুমের সৃষ্টি হয়। দুটো মানবী একে অপরের এত পাশে, দুজনের হৃদয়স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে থাকে। একে অপরের চোখের দিকে তাকায় তারা, যেন ওই চোখেই হারিয়ে যাবে। হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে মুস্কান ও আরিফ দুজনেই। শব্দটা কিসের সেটা আজ করতে বেশি বেগ পেতে হলো না আরিফের, কারণ শব্দটা হওয়ার সাথে সাথেই পুরো ঘর জুড়ে বিশ্রী একটা দুর্গন্ধ ছড়িয়ে গেল। আরিফ রাগী চোখে মুস্কানের দিকে তাকিয়ে নাকে হাত দিয়ে তার ওপর থেকে উঠে পড়ে। এদিকে লজ্জায় আড়ষ্টতায় মুস্কান কোলবালিশ টেনে নিয়ে মুখ লোকায়। আরিফ মুস্কানের উদ্দেশ্যে বলে। আপনার কি মিনিমাম লজ্জা শরম নেই? এইভাবে পায়ে দূষণ করে দিলেন। ছি, আমার বমি চলে আসছে। মুস্কানের জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করলো। বেশ করেছে, বেঁধেছি, প্রয়োজন পড়লে আবার বাঁধবো। আপনার মুখের সামনে গিয়ে বাঁধবো, তাতে আপনার কি? বাদ কি নিয়ন্ত্রণ করা যায় নাকি? কিন্তু এসব কথা কি আর বলা যায় নাকি? মুস্কান বিভিন্ন উপায়ে শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত। এভাবে যেন কখনো কারোর সামনে অপমানিত হতে হবে তা কোস্মিনকালেও ভাবেনি সে। এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। কেন এমন রাক্ষসের মতো গান্ডে পিণ্ডে গিলতে গেল? আরিফ কিছুক্ষণের জন্য বাইরে এলো।
ঘরে তো বিশ্রী গন্ধের শ্বাস নেওয়ার জো নেই, তাই একটু মুক্ত হাওয়া বাতাসের আশায় বাড়ির বাইরে এসেছিল, কিন্তু বাইরে এসেও রক্ষে নেই। বাসর রাতের দিন আরিফকে বাইরে আসতে দেখে তাদের পাশের বাসার মুকুলেশ আঙ্কেল বলে উঠলেন, আরে আরিফ না? শুনলাম আজ নাকি তুমি বিয়ে করে নিয়েছো। তা তুমি তো ভালোই কিপটা আছো, দাওয়াত দেওয়ার ভয়ে চুপি চুপি বিয়ে করে নিলে। আমরা কি গিফট ছাড়া দাওয়াত খেতে যেতাম নাকি? মুকুলেশ আঙ্কেলের দিকে তাকিয়ে মেকি হাসির হাসার চেষ্টা করে আরিফ। এই লোকটাকে তার একদমই সহ্য হয় না। গোটা এলাকায় সবাই এনাকে এক নামে চেনে। চায়ের দোকানে বসে এর মেয়ে কার সাথে প্রেম করেছে, ওর ছেলে কোথায় ঢলাঢলি করছে, এসব গিবত করে বেড়ানোই লোকটার কাজ। আরিফ ঠোঁটে মিথ্যার হাসি ঝুলিয়ে বলল, সময় হলে ঠিকই দাওয়াত দেবো। সেই সময় যে কবে হবে আল্লাহ মালুম। সেসব বাদ দাও গা। এত রাতে তুমি বাইরে কি করছো? আজ না তোমার বাসর রাত? আরিফ ভীষণ লজ্জা পেয়ে গেল লোকটার কথায়। এই লোকের মুখে কি কিছুই আটকায় না? আরিফ অধৈর্য হয়ে উঠতে লাগলো। কি উত্তর দেবে সেই নিয়ে কিছুক্ষণ মনে মনে গবেষণা করে বলেই ফেলল, একটু হাওয়া খেতে বেরোয়েছিলাম আঙ্কেল। আমার কাছে লজ্জা পেও না। তোমার মতো বয়সটা আমারও ছিল। তোমার তো তাও একটা বিয়ে, আমার তো তিনটা বিয়ে হয়েছিল, কিন্তু 3 বউকে সুখী করতে পেরেছি। আর এখনকার ছেলেরাও তো একটা বউকেই। আরিফ বুঝতে পারলো এখানে আর কিছুক্ষণ থাকলে এই বদলোক এমন কিছু কথা বলবে যা শুনলে লজ্জায় তার মাথা কাটা যাবে। তাই আরিফ বেশ ভদ্রতার সাথেই বলল, আঙ্কেল, মনে হচ্ছে আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে, এখন আমার যাওয়া উচিত। আরিফ চলে যেতে নিলেই মুকুলেশ আঙ্কেল আবারও তাকে পিছু ডেকে বলে, কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। আমার এক বন্ধু আছে যে হার্বাল ওষুধ বিক্রি করে, আমি সেখান থেকে তোমায় এনে দিতে পারবো। একবার ব্যবহার করলেই দেখবা শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আরিফের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, ধরনি, তুমি আমাকে তলিয়ে নাও।